ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো তোমরা WBCS, মিসলেনিয়াস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যদি তোমরা এই ধরনের কোনো পরীক্ষা অ্যাটেন্ড করেছো তাহলে তোমরা অতি অবশ্যই দেখেছো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে সেখানে কিছু প্রশ্ন থাকে। তাই তোমাদের এই টপিকটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আমরা হরপ্পা সভ্যতার সম্পূর্ণ A to Z সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। তাহলে তোমাদের জানতে হবে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে আমাদের WBCS, মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে। তো প্রথমেই যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সেটা হলো যে হরপ্পা সভ্যতার সন্ধান কে দিয়েছিলেন বা হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন হতে পারে মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, বা নেক্সট কোশ্চেন হতে পারে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় কোন পশুর অস্তিত্ব পাওয়া যায় না। সেখানে চারটে অপশন থাকে। অথবা তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কোন ধাতুর প্রচলন ছিল না বা ব্যবহার ছিল না বা তারা জানতো না। এই ধরনের প্রশ্ন হয়। তো এই ধরনের প্রশ্ন হয়, তোমরা ভিডিওটি দেখতে থাকো, সবকিছুর অ্যান্সার এখান থেকে পাবে। আর প্রত্যেকটি ভিডিওর যে ইনফরমেশন আমি বলছি সেগুলো প্রত্যেকটি রেসপেক্টে একটি করে ফটো, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে পাওয়া গেছে, সেখানের থেকে অ্যাড করে দেওয়া হয়েছে আমাদের বুঝতে সুবিধার জন্য। তো আমরা প্রথমেই দেখে নেবো যে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে নব্য প্রস্তর যুগের সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল যে সময়, ঠিক সেই সময় সিন্ধু নদী উপত্যকায় একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার উন্মেষ ঘটেছিল, যেটি আমাদের কাছে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। অর্থাৎ আমাদের যে সিন্ধু সভ্যতা, সেটা প্রাথমিকভাবে আমাদের যে সিন্ধু নদী তার আশেপাশের যে সমস্ত অঞ্চলগুলো সেগুলোতে গড়ে উঠেছিল, এবং এটা ছিল একটি নগর কেন্দ্রিক, অর্থাৎ গ্রাম্য ভাবে ছিল না সভ্যতাটি। এটি সমস্ত শহরের উপর বেশ করে, শহরের উপর নির্ভর করে এই সভ্যতা গড়ে উঠেছিল। এবং এই যে সভ্যতা ছিল, আমাদের যে আর্কিওলজিস্ট আছেন বা ঐতিহাসিকরা আছেন তারা মনে করেন যে এই যে সভ্যতা ছিল এটি মিশর, ব্যাবিলন, সুমের এবং আক্কাদের যে সভ্যতা ছিল তাদের সমসাময়িক ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সভ্যতার যে খনন কার্যের ফলে কি ধরনের সেখানে যে স্থানগুলি আবিষ্কৃত হয়েছে। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো অনেক ছবি দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা আইডিয়া পেতে পারো। আমরা নেক্সট যে ইনফরমেশন সেটা আমরা দেখব, সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতা। তার জন্যই এই যে সভ্যতা, এটা প্রাথমিকভাবে আমাদেরকে বলা হতো যেটা সিন্ধু সভ্যতা। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে, সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। আমাদের অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত সভ্যতাগুলো আছে, প্রাথমিকভাবে আমাদের যে প্রাচীন যে সভ্যতাগুলো সেগুলো গড়ে ওঠে নদী কেন্দ্রিক, কারণ নদীর উপর বেশ করে সেখান থেকে পানীয় জল থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই খুবই সুবিধা পাওয়া যায়। তাই সেই সমস্ত সুবিধার্থে নদীকে কেন্দ্র করেই সমস্ত যে পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো আছে সেগুলো গড়ে উঠেছিল। দেখো, নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের মিশরীয় সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের সুমেরীয় ও ব্যাবিলন যে সভ্যতা বা ব্যাবিলনীয় যে সভ্যতা সেগুলো গড়ে উঠেছিল। নেক্সট দেখো, আমাদের অতি অবশ্যই জানতে হবে যে 1921 সালে দয়ারাম সাহানি নামটা অতি অবশ্যই মনে রাখো, এটা খুবই পরীক্ষাতে আসে। 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলার ইরাবতী নদীর তীরে প্রথম এই সভ্যতার খোঁজ পান। আমাদের এই নামটি খুবই মনে রাখতে হবে। কত সালে আবিষ্কৃত হয়েছে এটা আসে পরীক্ষাতে, কে আবিষ্কার করেছিলেন এটা আসে পরীক্ষাতে। তাহলে 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী নদীর তীরে প্রথম সভ্যতার খোঁজ পান। কোন নদীর তীরে, এটা প্রশ্ন আসে, ইরাবতী। আমরা নেক্সট দেখব ঠিক তার পরবর্তী বছর, অর্থাৎ 1922 সালে কি হয়েছিল। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে লারকানা জেলার মহেঞ্জোদারোতে একটি স্থানে আরেকটি উন্নত সভ্যতার সেখানে খোঁজ পান। তো তাহলে দুটো হলো, 1921 সালে দয়ারাম সাহানি একটা সভ্যতার খোঁজ পেয়েছিলেন, ঠিক তার পরের বছর 1922 সালে পশ্চিম যেটা আমাদের সিন্ধু নদী আছে পশ্চিম তীরে লারকানা জেলার মহেঞ্জোদারো যে সভ্যতা সেটার খোঁজ পেয়েছিলেন আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নামটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে রাখো। এবং এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ও পরীক্ষাতে আসে এবং 1922 সালে এই সালটাও পরীক্ষাতে আসে। তো তোমরা বাঁ দিকে যদি ম্যাপটা দেখেছো, তো এটা একটু দেখো যে এটা ঠিক পাকিস্তান, এবং এটা আমাদের হলো ভারতের যে বর্ডার সেটা এখানে আছে, এবং পাকিস্তান এই দিকটা পুরোটাই বাঁ সাইডে। এবং এখানে দেখো মহেঞ্জোদারো, এবং ঠিক তার উপরে নর্থ ইস্ট সাইডে এখানে আছে হরপ্পা, এবং এর সাথে অনেকগুলো তার যে স্থানগুলো আছে বা পয়েন্টগুলো আছে সেগুলো দেখো, চানহুদারো, তারপর আছে কোটদিজি। নেক্সট এখানে দেখো সিন্ধু নদের যে 5টি উপনদী আছে সেগুলো এখানে বয়ে গেছে, এবং তার আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেই গড়ে উঠেছে আমাদের সিন্ধু সভ্যতা।
তো এই প্রসঙ্গে তোমাদের জানতে হবে যে এখানে যে মহেঞ্জোদাড়ো আমি টার্মিনোলজিটি বললাম, যে টার্মটা বা শব্দটি বললাম, এটা আসলে একটি সিন্ধ্রি শব্দ। এখানে এই যে মহেঞ্জোদাড়ো নাম দেওয়া হয়েছে এটা হলো একটি সিন্ধ্রি শব্দ এবং এর অর্থ কি? সিন্ধি এই যে শব্দ এর অর্থ হলো মৃতের স্তূপে। অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করে যে মহেঞ্জোদাড়ো কথার অর্থ কি, অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে মৃতের স্তূপ। তোমরা নোট করে নিও। এবং এই প্রসঙ্গে তোমাদের আরেকটি জানতে হবে, যদিও আমাদের 1921 সালে দয়ারাম সাহানি আমাদের দেওয়া আছে যিনি আবিষ্কার করেছিলেন এবং 1922 সালে আমাদের আবিষ্কার বা আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদাড়ো, কিন্তু প্রথম একটি সিলমোহর আমাদের আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, সেটা 1875 সালে প্রথম একটি সিলমোহর আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, সেটি হলো 1975 সালে। যাই হোক, কিন্তু অফিসিয়ালি আমাদের 1921 1922 এটাকেই ধরে নেওয়া হয়। আমরা নেক্সট দেখবো। নেক্সট দেখো বাঁদিকের যে ছবিটা আছে, বাঁদিকের এই যে ছবিটা, এটা হলেন স্যার জন মার্শালের ছবি। স্যার জন মার্শালকে এটা অবশ্যই তোমাদের জানতে হবে। আমাদের যে হরপ্পা এবং মহেঞ্জোদাড়োর যে খনন কার্য করা হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে তরফ থেকে, সেখানে স্যার জন মার্শালের তত্ত্বাবধানে সমস্ত কাজকর্মগুলো হয়েছিল এবং তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে 1902 সাল থেকে 1928 সাল অবধি তিনি ডিরেক্টর জেনারেল হিসাবে তিনি কাজ করেছেন। এবং নেক্সট দেখো কি পয়েন্ট দেওয়া আছে, সিন্ধু সভ্যতার আবিষ্কারক দলে যে সমস্ত প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট যুক্ত ছিলেন তাদের মধ্যে কে কে ছিলেন? তাদের মধ্যে স্যার জন মার্শাল ছিলেন, যার তত্ত্বাবধানে সমস্ত খনন কার্যগুলো করা হয়েছিল আমাদের হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো প্রত্যেকটি। এবং তার সাথে ছিলেন স্যার মর্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল মজুমদার এবং পিগট, এবং এর সাথে ফ্র্যাঙ্কফোর্টও ছিলেন। নেক্সট দেখো, নেক্সট যেটি আছে যে এখানে সিন্ধু নদের তীরে বা সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটি আবিষ্কার হয়েছিল, তার জন্য এটাকে বলা হয় সিন্ধু সভ্যতা। নামের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু বর্তমান দিনে ভারতবর্ষ এবং পাকিস্তান ছাড়াও সিন্ধু অর্থাৎ সিন্ধু নদের যে উপত্যকা সেখানে ছাড়াও অনেক দূর দূরান্ত অঞ্চলে প্রচুর জায়গা আবিষ্কৃত হয়েছে এই সভ্যতার সাথে। তাই এইখানে এই সময় বর্তমানে এই সিন্ধু সভ্যতা এই নামটি সর্বজন গ্রাহ্য নয় এবং তারা সবাই মিলে একটি নাম স্থির করেছেন যে প্রথম যে স্থানটি আবিষ্কার হয়েছিল অর্থাৎ হরপ্পা, সিন্ধু সভ্যতার জায়গায় সবাই এই নামটি স্বীকৃতি দিয়েছেন এবং হরপ্পা সভ্যতা নামেই এখন প্রচলিত। কারণ সিন্ধু নদের তীরে প্রথমে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু অনেকগুলো খনন কার্যের ফলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সিন্ধু নদের তীরে না, তার দূর দূরান্ত অঞ্চলেও প্রচুর আমাদের যে পয়েন্টগুলো আছে, যে কেন্দ্রগুলো আছে খনন কার্যের ফলে বের করা হয়েছে। তাই বর্তমানে এটি আমাদের হরপ্পা সভ্যতা নামে পরিচিত। বর্তমানে প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে, এবং ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এই সভ্যতা। আমরা নেক্সট দেখবো। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিন্ধু সভ্যতা কোন সময় থেকে কত সময় অবধি চলেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো বাঁদিকের যে ম্যাপ, এটা তোমরা বুঝতেই পারছো, এটা হলো পাকিস্তান, এটা হলো পাকিস্তানের ম্যাপ এবং ইন্ডিয়ার বর্ডার হলো এখানে। ম্যাক্সিমাম যে স্থানগুলো সেগুলো এখানে আছে মহেঞ্জোদাড়ো, নেক্সট আছে হরপ্পা, এবং এখানে সিন্ধু নদের যে সমস্ত উপনদীগুলো আছে সেগুলো সমস্ত বয়ে গেছে। এবং এখানে দেখো প্রত্যেকটি যে স্থান সেগুলোকে মার্ক করে দেওয়া আছে, তোমাদের মোবাইল স্ক্রিনে যদি দেখতে পাচ্ছ অতি অবশ্যই দেখে নিও। তো এখানে দেখো সমস্ত যে পয়েন্টগুলো সেগুলো মার্ক করে দেওয়া আছে তোমাদের বুঝতে সুবিধার জন্য। এবং এখানে দেখো গুজরাটের মধ্যে আছে রোজদি, রাংপুর, লোথাল হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর, এই সমস্ত আছে। এখানে আছে আলমগীরপুর, নেক্সট আছে কালীবঙ্গান, রোপার, তারপর এখানে দেখো আরো অনেক আছে। তোমরা ম্যাপ থেকে যদি দেখো তাহলে প্রচুর সংখ্যক বেরিয়ে আসবে। তাহলে সিন্ধু সভ্যতার সময়কাল কত, এটা হলো প্রশ্ন। তো সিন্ধু সভ্যতার যে সময়কাল নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ডাউট আছে, কিন্তু যেহেতু অনেক পুরনো দিনের সভ্যতা এবং সেখানে কোনো পুঁথি নেই, সেখানে কোনো ঐতিহাসিক চিহ্ন যে প্রমাণ যেগুলোর উপর ভিত্তি করে আমাদের বয়স নির্ধারণ করা হবে সেগুলোর সংখ্যা খুব কম। তাই বিভিন্ন যে আমাদের ঐতিহাসিক মহল সেখানে সিন্ধু সভ্যতার বয়স সম্পর্কে একটি ডাউট আছে। কারো কারো মতে এই যে সভ্যতা এটি ছিল মিশরীয় সভ্যতার থেকেও প্রাচীন। কোনো ঐতিহাসিক মনে করেন যে এই যে আমাদের সভ্যতা ছিল এটা আমাদের যে মিশরীয় সভ্যতা ছিল তার থেকেও এটা প্রাচীন ছিল। স্যার জন মার্শাল, যার তত্ত্বাবধানে আমাদের এই সমস্ত খনন কার্যগুলো হয়েছিল, তো তার মতে আমাদের এই যে সভ্যতা তার বয়স কত ছিল, তার মতে এই যে সভ্যতা সেটা ছিল 3250 থেকে আমাদের 2750 BC।
খ্রিস্টপূর্ব 3250 খ্রিস্টপূর্ব থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল তার মতে। কিন্তু বর্তমানে আমাদের যে আইসোটোপ ডেটিং বা আমাদের বয়স বের করার যে পদ্ধতি সেটাকে বলা হয় রেডিও কার্বন যেটা C14 নামে পরিচিত, সেটা ব্যবহার করে যে বয়স নির্ধারণ করা হয়েছে, তো সেটা হলো যে আমাদের 2300 বিসি থেকে 1750 বিসি এবং এটা চলছে। তো যেহেতু এখানে বয়সটা কোনো ফ্যাক্টর না, জাস্ট পরীক্ষার পারপাসে কোনোদিন তোমাদের জিজ্ঞেস করবে না বা খুব রেয়ারলি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলেও 2300 থেকে 1750 এটা অপশনে থাকে, তোমরা অতি অনায়াসেই সেটা করতে পারবে। তো নেক্সট যেটা আছে সেটা হলো যে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা, সব থেকে মূল্যবান কোশ্চেন, যে হরপ্পা সভ্যতা একটা এত ডেভেলপড সভ্যতা বা সিভিলাইজেশন, এটা কারা সৃষ্টি করেছিল। তো এখানে দেখো যে সমস্ত আমাদের ঐতিহাসিকরা সেখানে গবেষণা করেন, সেখানে অনেক রকম তথ্য প্রমাণের অভাবে অনেক রকম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অনেকে একরকম বলেন, অনেকে অনেক রকম বলেন। তো যাই হোক, সেখানে সৃষ্টি কারা এই নিয়ে কয়েকটি যে তথ্য আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষজ্ঞদের একটি দল মনে করেন যে হরপ্পা সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। বিশেষজ্ঞদের একটি দল তারা মনে করেন যে এই যে সভ্যতা, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এই সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। আবার কিছু লোক মনে করেন, কিছু ঐতিহাসিক মনে করেন যে বিভিন্ন জায়গায় যে নরকঙ্কালগুলো পাওয়া গেছে এই যে আমাদের হরপ্পা সভ্যতাতে, তাদের পরীক্ষা করে জানা গেছে যে সেখানে 4টি জনগোষ্ঠীর মানুষজনের বসবাস ছিল। সেখানে 4টি জনগোষ্ঠীর মানুষজনের বসবাস ছিল। তারা কি কি? তারা ছিল প্রোটো অস্ট্রালয়েড, অ্যালপাইন, ভূমধ্যসাগরীয় এবং মঙ্গোলীয়। প্রোটো অস্ট্রালয়েড, অ্যালপাইন, ভূমধ্যসাগরীয় এবং মঙ্গোলীয়, এই 4টি যে জনগোষ্ঠী সেটার বাসস্থান ছিল। এবং আবার অনেকে মনে করেন যে এই যে সভ্যতা এটা দ্রাবিড়দের সৃষ্টি। এই যে সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতা এটি দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষজন সৃষ্টি করেছিল। তো এই ধরনের বিভিন্ন মতামত বিভিন্ন মহলে প্রচলিত আছে। তো সেটা পরীক্ষাতে আসে না আমাদের MCQ, কিন্তু তোমাদের অতি অবশ্যই যখন জানছো ব্যাপারটি তখন পরিষ্কারভাবে তোমাদের জানতে হবে। এখন হলো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো এখানে দেখো কি কি আছে, যে সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন পাথরের গায়ে কিছু লিপি খোদাই করা আছে। সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন তাদের যে ঘর বাড়ি ছিল, তাদের যে বাসস্থান ছিল, তাদের যে আসবাবপত্র ছিল, সেখানে বেশ কিছু জিনিস পাওয়া গেছে যেগুলোতে লিপি খোদাই করা আছে এবং তার সাথে কিছু সিলমোহরও পাওয়া গেছে। যেমন এখানে দেখো এই একটি ছবি এবং এখানে এই ধরনের লিপিগুলো লিখে দেওয়া আছে এবং এখানেও একটা ছবি আছে যেখানে হাতির ছবি আছে, বাঘের ছবি আছে এবং মাঝে একজনের ছবি আছে খুব বড় রকম। তো এইরকম কিছু খোদাই করা লিপি পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় সেই লিপিগুলিকে আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যেহেতু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাই সেখানে তাদের যে ইতিহাস সেটাও জানা সম্ভব হয়নি। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে কোনো কিছুই যখন পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাহলে আমরা ইতিহাসটা জানছি কোথার থেকে। তো দেখো এখানে যে সিন্ধু সভ্যতায় তাদের যে ব্যবহৃত বাসনপত্র পাওয়া গেছে বা অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং বাড়ির যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং পশু পাখির যে সমস্ত নিদর্শন বা চিত্র পেন্টিং পাওয়া গেছে এবং দেবদেবীর যে সমস্ত মূর্তি পাওয়া গেছে সেগুলোর উপর বেস করে তাদের যে আচার আচরণ, সমাজ জীবন বা অর্থনৈতিক জীবন, এগুলোর উপরে একটা ছোট্ট ধারণা পাওয়া যায়। তো সেগুলোর উপর বেস করেই আমাদের সমস্ত ইতিহাসটা রচনা করা হয়েছে। তো নেক্সট দেখো, নেক্সট হলো যে এই সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসে। খুবই তোমরা একটু নোট করে নিও, এই যে আমাদের হরপ্পা সভ্যতার লোকজন তারা লোহার ব্যবহার জানতো না। নেক্সট দেখো, নেক্সট যে পয়েন্ট আছে, তারা ধীরে ধীরে হরপ্পা সভ্যতার যে মানুষজন ছিল বা অধিবাসীরা ছিল সেখানে পাথরের ব্যবহার তারা কমিয়ে নিয়েছিল। অর্থাৎ স্টোন এজের যে সমস্ত পাথর ব্যবহার হতো সেগুলোর ব্যবহার কমিয়ে নিয়েছিল এবং তার সাথে কি করেছিল, ব্রোঞ্জ এবং তামার ব্যবহারে তাদের বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ পাথরের যে সমস্ত হাতিয়ার অস্ত্রপাতি সমূহ সেই সমস্ত ছিল সেগুলোর ব্যবহার কমিয়ে ব্রোঞ্জের অস্ত্র এবং তামার অস্ত্র তারা বানাতে শিখে গেছে এবং তারাই সেগুলো খুবই তাদের পছন্দ হয়েছিল এবং তারা পাথরের বদলে তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করতে শুরু করেছিল এবং এই জন্যই এই যে সভ্যতা এটা বলা হয় তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। খুব গুরুত্বপূর্ণ এই সভ্যতা কোন কোন যুগের, এটা অনেক সময় প্রশ্ন হয়, অনেকবার জিজ্ঞেস করেছে। তো এর উত্তর হলো তাম্রপ্রস্তর যুগের। নেক্সট হলো যে হরপ্পা সভ্যতা ছিল সম্পূর্ণভাবে নদীমাতৃক সভ্যতা। এখন আমি নদীমাতৃক বলছি কেন, এর কারণ হলো আমাদের যে সিন্ধু নদী তার যে উপনদী শাখা নদী এই অঞ্চলটির মধ্যেই সমস্ত ম্যাক্সিমাম যে স্থানগুলো সেগুলো আবিষ্কৃত হয়েছে। তাই নদীর উপর বেস করে যে সভ্যতা গড়ে ওঠে সেটাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। তাই হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। আর তোমরা দেখো ঠিক এখানে হরপ্পা অবস্থিত এবং মহেঞ্জোদারো এখানে অবস্থিত, আমি অনেকবারই রিপিট করলাম। নেক্সট দেখো, এই যে সভ্যতা ছিল আয়তনের দিক থেকে হরপ্পা হলো মিশরীয় সভ্যতার 20 গুণ। হরপ্পা আমাদের যে সভ্যতা ছিল সেটা মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল সেটার 20 গুণ সাইজে বড়। বুঝতেই পারছো বিরাট একটা এরিয়া সেখানে গড়ে উঠেছিল সভ্যতায়।
তো নেক্সট দেখো যে হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটির মধ্যে দূরত্ব কত ছিল। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দুটো বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুটোর মধ্যে আমাদের যে ডিস্টেন্স কত ছিল। এই দুটো কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স ছিল প্রায় 483 কিলোমিটার। 483 কিলোমিটারের মতো এই দুটো যে মেজর শহর ছিল সেগুলোর যে ডিস্টেন্স সেটা ছিল 483 কিলোমিটারের মতো। এবং এই যে সমগ্র এরিয়াটি, এটা যদি তোমরা ভাগ করো এইভাবে, তো সমগ্র এরিয়াটি বা আরেকটু নিতে পারো এইভাবে, তো সমগ্র যে এরিয়াটিতে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছিল এটা হলো একটা ত্রিভুজ আকার। তোমরা বুঝতেই পারছো একটা ট্রায়াঙ্গেল শেপে পুরো আমাদের যে সভ্যতা সেটা গড়ে উঠেছিল। এবং প্রাথমিকভাবে এর যে আয়তন ছিল সেটা ছিল 12.5 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের যেই টোটাল যে আমাদের হরপ্পা সভ্যতার যে আয়তন ছিল প্রাথমিকভাবে, তো সেটার যে এরিয়া ছিল সেটা ছিল 12.5 লক্ষ বর্গ কিলোমিটার। যত দিন যাচ্ছে নতুন নতুন কেন্দ্র আবিষ্কৃত হচ্ছে এবং তার এরিয়া বাড়ছে। তো নেক্সট দেখো, যেই সভ্যতায় স্থানগুলি দূরে দূরে অবস্থিত হলেও তাদের সামাজিক জীবনে, তাদের যে সামাজিক অর্থনৈতিক জীবন, তাদের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোমরা ভাবতেই পারো যে এখানে আছে হরপ্পা, এখানে আছে আলমগীরপুর, এখানে আছে লোথাল, এই সমস্ত জায়গাগুলো দূরে দূরে অবস্থিত হলো হয়তো 500, 700, 800 কিলোমিটার টোটাল যে লেন্থ, তাদের যে ডিস্টেন্স, সেটা দূরত্ব। তো তাহলে তাদের যে সামাজিক জীবনের কিছু চেঞ্জ আসবে, কিন্তু সেটা হয়নি। তাদের মধ্যে যে সামাজিক এবং অর্থনৈতিক যে জীবন, তাদের ব্যবহৃত আসবাবপত্র, তাদের ব্যবহৃত বাসনপত্র বা তাদের বাড়ি তৈরির কৌশল, সমস্ত কিছু মোটামুটিভাবে একটা সাদৃশ্য লক্ষ্য করা গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নেক্সট দেখো, নেক্সট হলো যে আমাদের 8 নম্বর যে স্লাইড আছে সেখানে হলো কেন্দ্রগুলোর নাম। পরীক্ষাতে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে আমাদের কেন্দ্রগুলো আছে আমাদের হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার, সেখানে এই যে কেন্দ্রগুলোর উপর বেস করে কোশ্চেন হয় এবং সেখানে জিজ্ঞেস করে, ভারতের ক্ষেত্রে হলে জিজ্ঞেস করে যে কোনো একটি কেন্দ্রের নাম দিয়ে এটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, এবং যদি কোনো কেন্দ্র ভারতের বাইরে অবস্থিত হয় তাহলে জিজ্ঞেস করে যে নিচের কেন্দ্রটি, কোন কেন্দ্রটি ভারতের মধ্যে অবস্থিত নয়। এই ধরনের প্রশ্ন আমাদের বিসিএস সহ মিসলেনিয়াস এবং আমাদের বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হয় সেখানে আসে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগছে অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে যে হরপ্পা কোথায় অবস্থিত, হরপ্পা নামে যে স্থানটি আছে সেটা অবস্থিত কোথায়, হরপ্পা পাকিস্তানে অবস্থিত। নেক্সট হলো মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত, পাকিস্তানে। এটা হলো হরপ্পা ম্যাপের মধ্যে। নেক্সট হলো এটা মহেঞ্জোদারো। নেক্সট হলো, নেক্সট আমরা কি দেখবো, চানহুদারো। নেক্সট 3 নম্বর হলো চানহুদারো কোথায় অবস্থিত, চানহুদারো এটাও পাকিস্তানে অবস্থিত, এটা হলো চানহুদারো। নেক্সট দেখো লোথাল, লোথাল হলো একটি গুজরাটের প্রাচীনতম বন্দর। সিন্ধু সভ্যতার সময় এই বন্দর গড়ে তোলা হয়েছিল, প্রাচীনতম বন্দর লোথাল। লোথাল কোথায় আছে, লোথাল এই হলো লোথাল বন্দর, লোথাল বন্দর। নেক্সট কোথায় আছে, নেক্সট হলো কালীবনগা, কালীবনগা এটি কোথায় অবস্থিত, এটি রাজস্থানে অবস্থিত। কালীবনগা যেটি, এটি হলো আমাদের ইন্ডিয়ার মধ্যে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট হলো বনবালি, বনবালি এটা হরিয়ানাতে অবস্থিত। নেক্সট হলো ধোলাভিরা, ধোলাভিরা এটা গুজরাটে অবস্থিত, ধোলাভিরা এটি গুজরাটে অবস্থিত। নেক্সট দেখো যে দাইমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। সুরকোটাডা, সুরকোটাডা এটা কোথায় অবস্থিত, সুরকোটাডা অবস্থিত গুজরাটে। তো সমস্ত যে জায়গাগুলো সেগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। এছাড়া আরো অনেক জায়গা আছে যেমন রোপার, কালীবঙ্গান, আলমগীরপুর। নিচে দেখো এটা আছে রোজদি, রামপুর, লোথাল, ভগতরাব। এছাড়া পাকিস্তানের যে সমস্ত আছে সেগুলো তোমাদের অতি অবশ্যই জানতে হবে, কারণ প্রত্যেকটি থেকে প্রশ্ন হয়। তাহলে দেখো এখানে হরপ্পা সভ্যতার যে মেন যে বিস্তৃতি সেটা কত তোমাদের ইনশর্ট তোমাদের একটু জেনে রাখতে হবে। যে উত্তরে জম্মু কাশ্মীর, একদম ভারতের যে জম্মু কাশ্মীর রাজ্য, ভারতের যে জম্মু কাশ্মীর রাজ্য এখানে আছে, এখান থেকে বিস্তৃতি লাভ করেছে। এবং নর্মদা নদী, নর্মদা নদী ঠিক এইরকম জায়গা দিয়ে গেছে ভারতের ঠিক মাঝে গুজরাটের নিচটা দিয়ে, তো এই অবধি বিস্তৃতি লাভ করেছে। এবং পশ্চিমে বালুচিস্তানের মাকরান থেকে উত্তর পূর্বে মিরাট পর্যন্ত বিস্তৃত। তাই এটা একটু তোমরা দেখে নিও। নেক্সট যেটা জানতে হবে সেটা হলো যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল, এটা ছিল একটি নদীমাতৃক সভ্যতা ফার্স্ট, এবং সেকেন্ড ছিল এগুলো নগর কেন্দ্রিক সভ্যতা। অর্থাৎ শহরের মতো যেভাবে শহরে যেভাবে সভ্যতা গড়ে ওঠে সেই সভ্যতা ছিল। তাহলে তোমাদের এই যে শহর তারা কিভাবে প্ল্যান করতো বা তাদের কি রকম স্ট্রাকচার ছিল, ইনফ্রাস্ট্রাকচার কেমন ছিল, সেগুলো অতি অবশ্যই জানতে হবে। তো এটাই হলো যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। তো প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো যে মহেঞ্জোদারো শহরটির পশ্চিম দিকে 40 ফুট উঁচু একটি বিশাল ঢিপির উপর একটি দুর্গ খুঁজে পাওয়া গেছে।
মহেঞ্জোদারো শহরটির পশ্চিম দিকে 40 ফুট উঁচু ঢিপির উপর একটি দুর্গ খুঁজে পাওয়া গেছে, খনন কার্যের ফলেই পাওয়া গেছে এবং খনন কার্যের ফলে সেখানে কিছু ঘরবাড়িও পাওয়া গেছে এবং বিশেষজ্ঞরা মনে করেন যে সেই সমস্ত বাড়িঘরগুলো ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর বাসস্থান। এই ছবিটার মধ্যে দেখো, এই যে আমাদের শহরের যে মানচিত্র আছে বা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এর ঠিক এই সাইডে এই জায়গাটিতে দেখো একটা উঁচু জায়গা পাওয়া গেছে যেখানে একটি দুর্গের মতো অর্থাৎ ফোর্টের মতো দুর্গ খুঁজে পাওয়া গেছে এবং ফোর্ট হয়তো ছিল কি ছিল না, কত বড় ছিল সেটা বলা মুশকিল, কিন্তু তার ধ্বংসাবশেষ এই জায়গাতে পাওয়া গেছে এবং আমাদের যে বিশেষজ্ঞ মহল সারা পৃথিবীর যে সমস্ত স্কলার বা রিসার্চ স্কলার সেখানে গবেষণা করেন, তো তাদের মত অনুযায়ী সেই জায়গাটি ছিল তৎকালীন যারা শাসক ছিলেন তারা সেখানে বসবাস করতেন এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের যে দেওয়াল এইভাবে সুন্দরভাবে সাজানো ছিল, সুন্দরভাবে পোড়া ইটের তৈরি দেওয়াল ছিল, বুঝতেই পারছো খুব একটা খারাপ না, খুব ডেভেলপড একটা সোসাইটি তারা গড়ে তুলেছিল। তো নেক্সট আমরা দেখব যে এই দুর্গ অঞ্চলে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী একটি বিশাল বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই যে দুর্গ অঞ্চল, এখানে একটি বিশাল খুবই বড় সেখানে একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছে। তার দৈর্ঘ্য 180 ফুট এবং প্রস্থ প্রায় 108 ফুট এবং চারপাশে 8 ফুটের একটি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এই যে স্নানাগার, এটার কথাই বলা হচ্ছে, যেটা আমাদের খনন কার্যের ফলে পাওয়া গেছে। এর যে দৈর্ঘ্য সেটা হলো আমাদের এই বরাবর হলো দৈর্ঘ্য হলো 180 ফুট এবং যে প্রস্থ হলো আমাদের 108 ফুট এবং এর যে উচ্চতা, এর যে গভীরতা সেটা হয়ে গেল 8 ফুটের মতো এবং পোড়া ইটের যে দেওয়াল সেভাবে ঘেরা আছে। তোমরা বুঝতেই পারছো এই প্রত্যেকটি পোড়া ইটের দেওয়াল এগুলো। নেক্সট দেখো, এই স্নানাগারটিতে স্নান করার ফলে যে জল নোংরা হয়ে যেত সেটা বের করার ব্যবস্থা ছিল এবং পুনরায় বিশুদ্ধ জল স্নানাগারে যাতে প্রবেশ করতে পারে তারও ব্যবস্থা ছিল। তো এখানে দেখো প্রত্যেকটি ছবি আমি পরপর সাজিয়ে রেখেছি। এই যে স্নানাগার, এইভাবে নামা হতো, এখানে একটি স্নানাগারে নামার রাস্তা, ঠিক আছে, এই দিক থেকেও নামার রাস্তা ছিল। তো নেক্সট দেখো, এখানে এই যে একটি ছিদ্রের মতো দেখতে পাচ্ছ, এটা হলো যে আউটলেট। ইনলেট কি আউটলেট সেটা বলা মুশকিল, সেটা ছবি দেখে বোঝা মুশকিল। এগুলো দিয়ে হয় নোংরা জল বের করা হতো কিংবা পরিষ্কার জল ভেতরে ঢোকানো হতো এই আউটলেটের মাধ্যমে এবং এইভাবেই পুরো যে স্ট্রাকচার, তার নিচে যে ড্রেনেজ যে সিস্টেম সেটা ছিল। নেক্সট দেখো, আরো ক্লোজ ভিউ দেখো এই ছবিটা। এখানে দেখো সুন্দরভাবে নিচে কত মসৃণভাবে তারা তৈরি করেছিল পুরো ফ্লোরটাকে এবং চারিদিকভাবে এটা ছিল নামার রাস্তা এবং এটা ছিল আমাদের যে বললাম যে আউটলেটগুলো, যেগুলোতে জল নিকাশি ব্যবস্থা ছিল, সেটার যে ফুল ভিউ সেটা হচ্ছে এইভাবে। একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, ছোটখাটো একটা 3 থেকে 4 ফুট হাইটের মানুষ সেখানে অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে, সেরকম ছিদ্র ছিল জল সেখানে প্রবেশ বা বের করানোর জন্য। আমরা নেক্সট দেখবো, নেক্সট হলো আমাদের যে বিশেষজ্ঞরা তারা কি মনে করেন। তারা মনে করেন যে বিভিন্ন ঋতুতে প্রয়োজন, যে তাদের যে প্রয়োজন অনুসারে গরম বা ঠান্ডা করারও এই জলের ব্যবস্থা ছিল, অর্থাৎ শীতকালে শীতের সময় সেখানে গরম জল প্রবেশ করানো এবং গরমকালে সেখানে জলকে ঠান্ডা জল সেই যে স্নানাগার সেখানে প্রবেশ করানো সেই বন্দোবস্তও ছিল। তাহলে বুঝতেই পারছো মডার্ন যেভাবে আমাদের সোসাইটি ছিল তাদের যে চিন্তা ভাবনাও সেই একই ধরনের ছিল। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, এর পাশেই অর্থাৎ আমাদের যে স্নানাগার পাওয়া গেছে এর পাশেই একটি কেন্দ্রীয় শস্যাগার পাওয়া গেছে যার আয়তন প্রায় 9000 বর্গফুট। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিশাল শস্যাগার পৃথিবীর আর কোনো জায়গায় এখনো খুঁজে পাওয়া যায়নি, যেগুলো তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে। তো এখানে দেখো এই যে আমাদের স্নানাগারটা এইরকম জায়গায় অবস্থিত, স্নানাগার অবস্থিত এবং এর ঠিক সাইডেই এরকম জায়গাতে এখানে যে শস্যাগার, বৃহৎ যে শস্যাগার সেটি আবিষ্কৃত হয়েছে। আর এটা হলো সেই যে শস্যাগারের ধ্বংসাবশেষ, এটা হলো সেই যে শস্যাগার তার ধ্বংসাবশেষ এবং এটাকে এই যে আছে এরকম আমাদের যে বিশেষজ্ঞ মহল তারা পৃথিবীর সমসাময়িক সময়ে পৃথিবীর অন্য কোনো দেশে এত বড় যে আমাদের শস্যাগার সেরকম খুঁজে পায়নি, তারা কোনো জায়গায় এখনো খুঁজে পাননি। তাই তারা খুবই আশ্চর্য, এরকম একটা ডেভেলপ যে আমাদের যে কালচার, আমাদের যে মানুষজন, তাদের যে চিন্তা ভাবনা, তারা খুবই অগ্রগামী ছিল সেই সময়ে। তো নেক্সট দেখো, নেক্সট যেটা আছে যে এই অঞ্চলে খুঁজে পাওয়া বিভিন্ন বড় বড় যে বাড়িগুলো ছিল সেগুলোর ধ্বংসাবশেষকে বিশেষজ্ঞরা সভা বা সমিতি কক্ষ বা শিক্ষা প্রতিষ্ঠান বলে মেনে নিয়েছেন। তো এই যে সভ্যতার সময় বিভিন্ন যে বড় বড় বাড়ি ছিল, এই ধরনের বড় বড় বাড়ি ছিল, সেগুলো দেখো একটা পরিষ্কার জিনিস যে খুব বড় বড় বাড়ি গরিব মানুষের হতে পারে না। তার কারণ হলো সেগুলো নির্মাণ করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয়। তাই যে সমস্ত বড় বড় বাড়িগুলো ছিল সেগুলো যে ধ্বংসাবশেষ, বিশেষজ্ঞরা মনে করেন সেখানে স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান ছিল বা সরকারি যেভাবে আমাদের সভা সমিতি কক্ষ হয় সেভাবেই সেখানে সভা সমিতি কক্ষ সেখানে নির্মাণ করা হয়েছিল সাধারণ মানুষদের জন্য, সেগুলো হতে পারে। এই হলো আমাদের শিক্ষা
মহল বা আমাদের যে ঐতিহাসিক মহল তাদের মতামত। তো দেখো এখানে যে ছবিটা, এটা দেখে তোমাদের কোনোদিনও মনে হবে না যে এতদিনের পুরনো একটা ছবি। এই যে খনন কার্যের ফলে পুরোটি আবিষ্কৃত হয়েছে। তো এখানে দেখো আমি লেখাটাকে পড়িনি, তারপর তোমাদের ছবিটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি। প্রধান শহরটি দুর্গের চারপাশে যে ঢিপি তার পূর্ব দিকে নিচু জমিতে গড়ে উঠেছিল। দুর্গের আমাদের যে প্রধান যে শহরটি সেটা দুর্গের দুর্গ অঞ্চলে যে ঢিপি ছিল তার পূর্ব দিকে নিচু জমিতে গড়ে উঠেছিল, অর্থাৎ দুর্গ যেটি ছিল সেটা উঁচু জায়গায় ছিল এবং যে শহর ছিল সেটা নিচের জায়গাতে ছিল, একটু ডাউন টাইপের বা নিচু জমি ছিল, সেখানে গড়ে উঠেছিল। এই শহরের রাস্তাগুলি কত চওড়া ছিল? 9 ফুট থেকে প্রায় 30 ফুট অবধি চওড়া ছিল এবং অনেক জায়গায় রাস্তাগুলি ছোট ছোট গলিতে বিভক্ত ছিল এবং গলির দুপাশে সাধারণ নাগরিক বসবাস করতেন। নেক্সট দেখো যে কোনো কোনো বাড়ি ছিল দুতলা বা তিনতলা এবং প্রত্যেকটা বাড়ি ছিল কিন্তু আমাদের পাকা ইটের তৈরি। তো দুতলা বা তিনতলা বাড়ি ছিল এবং প্রত্যেকটা বাড়িতে কি ছিল? স্নানাগার, প্রশস্ত উঠোন এবং নর্দমার সুব্যবস্থা ছিল। তাহলে দেখো আমাদের যে বড় বড় রাস্তাগুলো ছিল এবং তৎকালীন যে রাস্তা তার থেকে এইভাবে গলি বেরিয়ে যেত, এইভাবে বিভিন্ন আমাদের বর্তমান দিনে যেরকম হয়, এবং এই যে বড় রাস্তার চারপাশে যে গলিগুলো ঢুকছে তার দুপাশে আমাদের যে সাধারণ নাগরিক তারা বসবাস করতো। তো একদম আমাদের মতোই, যে আমাদের বড় বড় শহর কলকাতা, মুম্বাই, চেন্নাই বা যে কোনো জায়গায় তোমরা যদি যাও সেখানে তোমরা এই ধরনেরই স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। তো রাস্তা যেগুলো ছিল, বড় রাস্তা যেগুলো ছিল সেগুলো ছিল 9 ফুট থেকে 30 ফুট অবধি চওড়া। এখানে তোমরা ছবিতেই বুঝতে পারছো এর যে চওড়া সেটা অনেকটাই বেশি। তো অনেক জায়গাতে সেখানে রাস্তা ন্যারো হয়েছে এবং তারপর যে কলোনি সেখানের মধ্যে ঢুকে গেছে এবং ছোট ছোট গলিতে বিভক্ত হয়ে গেছে যেভাবে বর্তমান দিনে আমাদের হয়। এবং এখানে যে সমস্ত বাড়িগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো তোমরা ছবিতে একদম দেখতে পাচ্ছ যে একদম পোড়া ইটের তৈরি এবং কোনো কোনো বাড়ি দুতলা। এখানে দেখো এটা নিচতলা, এই পুরোটা নিচতলা এবং এখানে সিঁড়ি দিয়ে উঠে 2 নম্বর অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যেতে হয়। তো এইভাবে অর্থাৎ এটা একটা দুতলা বাড়ি। তো ইটের তৈরি দুতলা বাড়ি এবং প্রত্যেকটা বাড়িতে কি কি ছিল? সুন্দর স্নান করার জন্য আমরা যে স্নানাগার ইউজ করি তখনকার দিনেও ইউজ করতো, আমাদের প্রশস্ত উঠোন আমাদের ঘোরাফেরার জন্য তখনকার দিনেও ছিল, এবং নর্দমার সুবন্দোবস্ত। এবার নর্দমার সুবন্দোবস্ত বলতে কি বোঝায়? সুবন্দোবস্ত বলতে বোঝায় যে তাদের যে নর্দমা ছিল সেগুলোর যে জল নিকাশি ব্যবস্থা সুন্দর ছিল, সেখানে জলের সোর্স ছিল, এই ধরনের আমাদের যে গল্প সেগুলো উঠে আসে। আমরা নেক্সট দেখবো যে কিছু কিছু বাড়িতে শোকপিটের নিদর্শনও পাওয়া যায়, কিছু কিছু বাড়িতে শোকপিটের নিদর্শন পাওয়া যায় এবং বাড়ির এটা নেক্সট পয়েন্ট দেখো, বাড়ির আশেপাশের নর্দমাগুলোকে পরিষ্কার রাখার জন্য ইট দিয়ে সেগুলো ঢাকা ছিল এবং ম্যানহোলের ব্যবস্থা ছিল। এগুলো সব ল্যাট্রিন। আমাদের বর্তমান দিনে বাড়িতে যেভাবে আমরা ল্যাট্রিন ব্যবহার করি ঠিক তারাও সেই সময় ইউজ করতো। এটা হলো ল্যাট্রিন, ইট দিয়ে ঢাকা। এবং নেক্সট দেখো এই একটা ড্রেন আসছে, ঠিক এইভাবে একটা ড্রেন, অর্থাৎ নর্দমার জল এইভাবে বয়ে যায়। এখানে দেখো এই জায়গাটা পুরো ইট দিয়ে ঢাকা, যেভাবে তারা খনন কার্যের ফলে বের করেছে ঠিক এক্সাক্ট ছবি। এবং এই টাইপের যে ইটগুলো এগুলো তারা ব্যবহার করতো তাদের যে নর্দমা সেগুলো ঢেকে রাখার জন্য, এবং এগুলো ছিল আমাদের যে রাস্তা সেখান থেকে দুপাশে আমাদের সাধারণ নাগরিকদের বাড়ি ছিল। আমরা নেক্সট দেখবো, নেক্সট হলো বিশেষজ্ঞদের মতে রোমান সভ্যতার পূর্বে কোনো প্রাচীন সভ্যতায় এত পরিণত পয়ঃ প্রণালী যে ব্যবস্থা সেগুলো ছিল না। নেক্সট দেখো, নেক্সট হলো যে বিশেষজ্ঞদের মতে রোমান সভ্যতার পূর্বে কোনো প্রাচীন সভ্যতায় এত পরিণত পয়ঃ প্রণালীর ব্যবস্থা ছিল না। প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে ছিল বাঁধানো ডাস্টবিন, এর নিদর্শনও পাওয়া যায়। প্রত্যেকটা বাড়ির সামনে একটা ডাস্টবিন রাখা হতো যাতে বাড়ির সমস্ত নোংরা যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলো সেখানে জমা করে রাখা হতো এবং পরবর্তীকালে সেগুলো পরিষ্কার করে ফেলে দেওয়া হতো। তো বর্তমান দিনে হয়তো কারো বাড়িতে ডাস্টবিন না পেতে পারো, কিন্তু সিন্ধু সভ্যতায় সেখানকার যে নগর জীবন সেখানে প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের কালচার ছিল। তো বুঝতেই পারছো তারা কতটা ডেভেলপড, তাদের যে সোসাইটি সেটা কতটা উদার ছিল এবং কতটা তাদের ডেভেলপড চিন্তা ভাবনা ছিল। নেক্সট দেখো যে চওড়া রাস্তার পাশেই ছিল সারি সারি দোকান বাজার। বর্তমান দিনে আমরা যেভাবে দেখি এইভাবে যে চওড়া রাস্তা ছিল, এই দুপাশে যে বাজার দোকান ছিল, এদিকে ছিল দোকান বাজার। বর্তমান দিনে যেভাবে আমাদের শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে যে সকল হয় একই রকম ভাবে তারাও জীবনযাপন করতো। নেক্সট দেখো, নেক্সট যেটা হলো সেটা হলো যে শহরের উত্তর পূর্ব কোণে সারিবদ্ধ কিছু ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করেন ঘরগুলি ছিল তৎকালীন শ্রমজীবী এবং দরিদ্র মানুষের বাসস্থান। তো এখানে দেখো শহরের উত্তর পূর্ব কোণে এই সাইডে সেখানে কিছু ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ গরিব মানুষ যেভাবে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করেন সেই ধরনের কিছু ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছে। তো আমাদের যে এক্সপার্ট তারা বলেন যে এই সমস্ত ঘরগুলিতে কারা থাকতো? যাদের টাকা পয়সা কম, অর্থাৎ শ্রমজীবী এবং দিন দরিদ্র যে সকল মানুষদের বাসস্থান ছিল ওই সমস্ত ঘরগুলিতে। খনন কার্যের ফলে মহেঞ্জোদারোর 9টি স্তর আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ ঠিক এইভাবে একটা খনন কার্য হলো, নেক্সট আরেকটা খনন কার্যের স্তর, এইভাবে 9টি আবিষ্কৃত হয়েছে। এবং
আমাদের যে হরপ্পা সেখানে কটি আবিষ্কৃত হয়েছে? 6টি। হরপ্পা আমাদের মহেঞ্জোদারোতে 9টি। অর্থাৎ মহেঞ্জোদারোতে 9বার সভ্যতা গড়ে উঠেছিল এবং হরপ্পাতে গড়ে উঠেছিল 6বার। এটা ক্লিয়ার। অর্থাৎ হরপ্পা এবং মহেঞ্জোদারো এখানে সভ্যতা বারবার গড়ে উঠেছিল এবং বারবার ভেঙেছিল। তো উপরের দিকে যে স্তরগুলো সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে যে স্তরগুলিতে দেখা যাচ্ছে বাড়িগুলি ক্রমশ সর্বসাধারণের রাস্তা দখল করছে, ছোট ছোট গলি ছোট হয়ে গেছে, যে আমাদের নর্দমা বুঝে আসছে, অর্থাৎ কিন্তু তাদের নগর পরিকল্পনা এবং জীবনধারা একই রকম রয়ে গেছে। অর্থাৎ মানুষের ন্যারো মেন্টালিটি হলে যা হয়, আমাদের যদি শহরাঞ্চলে যাও বা গ্রামাঞ্চলে যাও সেখানে দেখবে রাস্তা অদ্ভুতভাবে দখল করে নেয়। বাড়ি এখানে পরবর্তীকালে 1 ফুট বাড়ি নিল, তারপর বাড়ি নিল, একদম রাস্তার উপরে পারলে রাস্তার উপর একটা লিভিং রুম করে দেয়। ঠিক সেভাবে যে নেক্সট তাদের যে শেষকালে শেষ সময় যে তাদের যে কালচার এসেছিল সেভাবেই তারা ডিল করেছিল। তাদের যে বড় বড় রাস্তাগুলো এভাবে দখল হয়ে গিয়েছিল, পুরো মোটা রাস্তাগুলো, চওড়া রাস্তাগুলো সরু হয়ে গিয়েছিল এবং যে নর্দমা ছিল সেগুলোর উপরেও কেউ ঘর বানিয়ে দিয়েছিল। কেন বানিয়েছিল সেগুলোর কারণ অজানা। কিছু কিছু বিশেষজ্ঞ মহল মনে করেন যে তাদের যে পরবর্তীকালে অর্থাৎ ধ্বংসের আগে তাদের যে শাসন ব্যবস্থা ছিল, তাদের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল, তার জন্যই তারা সেই সমস্ত জায়গাগুলো জবরদখল করেছিল সাধারণ মানুষ। তো এই সকল ঘটনা ঘটেছিল। আমরা নেক্সট দেখব তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল। রাজনৈতিক জীবন দেখো যে সিন্ধু সভ্যতায় কি ধরনের তাদের যে শাসন ব্যবস্থা কি ধরনের ছিল সেটা আজও নিশ্চিত করে বলা যায়নি, কারণ তথ্য প্রমাণের অভাবে। তো তাদের যে সমস্ত প্রমাণপত্র পাওয়া গেছে, তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের পেন্টিং, তাদের যে সমস্ত গৃহ বা তাদের যে সমস্ত বাসস্থান, এই সমস্ত যে ফরম্যাট, সেগুলো দেখে আমাদের যে ঐতিহাসিক মহল তারা একটি কনক্লুশনে পৌঁছেছেন এবং 2-3 রকমের মতামত আছে। তো একদল মনে করেন যে হরপ্পায় যে দুর্গ পাওয়া গেছে সেখানে একজন রাজা বসবাস করতেন এবং তার নির্দেশে পুরোপুরিভাবে সোসাইটি চলতো। আবার কেউ কেউ মনে করেন যে তাদের যেহেতু ব্যবসা বাণিজ্য, হরপ্পা সভ্যতা খুবই ডেভেলপড ছিল এবং সারা বিশ্বের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতে হতো এবং তাদের মতে তাদের যে বণিক সম্প্রদায় সেখানে মেজরিটি ছিল এবং সেখানে বণিক সম্প্রদায়ের দ্বারা একটি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলতো। আবার কেউ কেউ মনে করেন যে সমাজে একজন পুরোহিত রাজা থাকতেন এবং সেই পুরোহিতই তাদের যে সমাজ বা সোসাইটি সেটা চালনা করতেন। তাহলে বুঝতেই পারছো আমাদের যে সমস্ত ঐতিহাসিক মহল আছে তাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে। সো এখান থেকে কোনো কনক্লুশনে পৌঁছানো সম্ভব না। আমরা নেক্সট দেখব সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন তাদের কেমন ছিল। খুবই গুরুত্বপূর্ণ। তাদের ঘর বাড়ি, প্রাপ্ত উপকরণ দেখে মনে হয় সমাজে ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র সমস্ত রকমের কারিগর, সমস্ত ধরনের লোকজন বসবাস করত। কারণ তাদের যে সমস্ত বড় বড় বাড়িগুলো ছিল সেগুলো ছিল ধনীদের এবং শহরের যে উত্তর পূর্ব কোণে যে সমস্ত খুপড়ির মতো ছোট ছোট ইটের তৈরি যে ঘরবাড়ি ছিল সেগুলো ছিল আমাদের দিন দরিদ্র, আমাদের যে শ্রমজীবী মানুষদের। এভাবে এছাড়া তাদের যে শিল্পকলা ছিল, বিভিন্ন যে পেন্টিং, এগুলো থেকে বোঝা যায় যে সেখানে বিভিন্ন শিল্পী মানুষও বসবাস করতেন, অর্থাৎ কারিগররা বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন। নেক্সট দেখো শহরের বহুতল গৃহগুলিকে ব্যবসায়ী এবং ধনী সম্প্রদায়ের মানুষজন বসবাস করতেন, ছোট ছোট ঘরগুলিতে শ্রমজীবী মানুষ বসবাস করতেন। আমি এটাই বললাম একটু আগে, তো তোমরা দেখে নাও। নেক্সট যেটা আছে, অনেক বিশেষজ্ঞদের মতে সমাজে কৃতদাস প্রথা প্রচলিত ছিল এবং কৃষিকার্য ছিল সমাজের মূল ভিত্তি, অর্থাৎ কৃষির উপর ভিত্তি করে সেখানে সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং প্রধান খাদ্য কি কি ছিল পরীক্ষাতে আসে, তো অপশন এই দুটো থাকে, গম এবং বার্লি। আমাদের এইটা অনেকবার পরীক্ষাতে এসেছে যে আমাদের সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কি ছিল, সেখানে গম এবং বার্লি অপশনে থাকে। এছাড়াও তারা কি কি ব্যবহার করতো, যব, ধান, ফলমূল, মটর, তিল, খেজুর, বাদাম, দুধ, আমাদের বিভিন্ন মাংস যেমন পশুর মাংস, মুরগির মাংস এবং মাছ, এই সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল আমরা এখন যেরকম খাই সেরকম ভাবেই তারা ডিল করতে। নেক্সট দেখো, নেক্সট যেটা হলো গৃহপালিত জন্তু। গৃহপালিত জন্তুর মধ্যে কি কি ছিল, গরু, মহিষ, হাতি, ঘোড়া, শূকর, ছাগল, এই সমস্ত তারা ঘরে পালতো তাদের বেনিফিটের জন্য। গরুর থেকে দুধ নিত, মহিষের থেকে দুধ নিত। তো যাই হোক, হাতি, ঘোড়া এগুলো সমস্ত পরিবহনের কাজে ব্যবহৃত হতো। আমরা নেক্সট দেখবো, নেক্সট হলো যে বালুচিস্তানে মাটির নিচে ঘোড়ার চিহ্ন মিললেও বিশেষজ্ঞদের মতে যে ঘোড়া তখন কিন্তু পোষ মানেনি, এটা ঘোড়ার চিহ্ন মিললেও মানে বালুচিস্তানে মাটির নিচে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে সেখানে ঘোড়া তখনও কিন্তু গৃহপালিত হয়নি। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে সুতি ও পশম তারা ব্যবহার করতো পোশাক তৈরির জন্য। সুতির এবং পশমের তৈরি পোশাক তারা ব্যবহার করতো। নেক্সট দেখো, প্রত্যেকের আমাদের বর্তমানে যেরকম আছে জামা এবং প্যান্ট, আপার এবং লোয়ার দুটো পোর্শন থাকে, তখনও সেভাবেই তাদের ঊর্ধ্বাংশে এবং নিম্নাংশে 2 খণ্ড বস্ত্র পরতো। নারী পুরুষ উভয়ই লম্বা চুল রাখতো, এখন যেরকম ছেলেরা অনেকেই রাখে। তো যাই হোক, তখন নারী এবং পুরুষ উভয়ই লম্বা চুল রাখতো এবং সমাজে নানান ধরনের সুগন্ধি অর্থাৎ পারফিউম, বিভিন্ন সামগ্রীর প্রচলন ছিল। ব্রোঞ্জ,
তামা, রূপা, পাথরের তৈরি নানান ধরনের গহনা তারা ব্যবহার করতো। এইভাবে দেখো তাদের যে গহনা সেটার ছবি এইভাবে পেন্টিং এ পাওয়া গেছে। তো এইভাবে তারা ইউজ করতো এবং তাদের যে সমস্ত অর্থাৎ তাদের যে সাজুগুজু ব্যাপারটা তাদের মধ্যে খুবই প্রচলিত ছিল। সমাজে বিভিন্ন সুগন্ধি অর্থাৎ পারফিউম, আমাদের তামা, পাথর, সোনার গহনা তৈরি হতো। এবং নেক্সট দেখো যে খনন কার্যের ফলে প্রাপ্ত আসবাবপত্র, মাটির আসবাবপত্র অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, গৃহস্থালির নানা সরঞ্জাম এবং এই সমস্ত দেখে পণ্ডিতেরা কি অনুমান করেন যে সিন্ধুবাসীরা ছিলেন শিল্পকর্মে দক্ষ ছিল। দক্ষ তারা, কারণ দক্ষ না হলে এইভাবে এগুলো বানানো যায় না। আমরা নেক্সট দেখবো, নেক্সট হলো কি তারা কোন ধরনের অস্ত্র ব্যবহার করতো। তো তারা দেখো তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করতো, এখানে তোমাদের অতি অবশ্যই জানতে হবে। এখন দেখো তারা বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করতো এবং সেগুলো তামা, ব্রোঞ্জ এবং পাথর দিয়ে তৈরি করতো। কুঠার, তীর, ধনুক ইত্যাদি তারা ব্যবহার করতো। অর্থাৎ এখানে দেখো যে তারা যে সমস্ত অস্ত্র ব্যবহার করতো যেমন কুঠার, তীর, ধনুক, এগুলো কি দিয়ে তৈরি করতো? তামা, ব্রোঞ্জ, পাথরের এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করতো। এবং অবসর সময় তাদের বিনোদনেরও ব্যবস্থা ছিল, বিনোদন অর্থাৎ এন্টারটেনমেন্টেরও তাদের ব্যবস্থা ছিল। তারা কি করতো? পশু শিকার করতো, নৃত্য, গীত, পাশা খেলা, রথ চালনা, এই সমস্ত জিনিস করে তারা তাদের জীবনযাপন করত। তো এই প্রসঙ্গে তোমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে যে বেশ কিছু জীবজন্তুর যে সমস্ত মূর্তি চিত্রগুলো পাওয়া গেছে তাদের এই সমস্তগুলো তাদের প্রমাণ দেয় যে তারা চিত্রশিল্পে বা এই সমস্ত শিল্প কাজে তারা নিপুণ দক্ষতা অর্জন করেছিল সেই সময়। আমরা নেক্সট দেখব, নেক্সট সেটি হলো আমাদের ব্যবসা বাণিজ্য এবং যানবাহন। ব্যবসা বাণিজ্য এবং যানবাহন, তো তোমরা সবাই জানো হয়তো ব্যাপারটি যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত ব্যবসা বাণিজ্য চলতো, তো সিন্ধু সভ্যতার যে সমস্ত লোকজন তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ওই অতীতকালে ব্যবসা বাণিজ্য করেছে, সমুদ্রপথে এবং যে আমাদের স্থলপথে, সমস্ত জায়গাতেই। তো দেখো এখানে যে সিন্ধু সভ্যতার মানুষরা ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন দেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক রেখেছিল বর্তমানের মতোই। নেক্সট হলো ব্যবসা বাণিজ্যের জন্য মুদ্রার প্রচলন ছিল না। তাহলে তারা কি করে ব্যবসা বাণিজ্য করতো? তারা বিনিময় প্রথার মাধ্যমে, অর্থাৎ কেউ 100টা গরু এনেছে সেটা বিক্রি করলো, তার জায়গায় 100টা 50টা হাতি নিল, এইভাবে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো যে নেক্সট কি হলো, দাক্ষিণাত্য থেকে দামি পাথর আসতো, রাজপুতানা থেকে তামা। দাক্ষিণাত্য থেকে তারা কি কি আমদানি করতো? দামি পাথর। রাজপুতানা থেকে তামা, কাথিয়াওয়াড় থেকে শঙ্খ, বালুচিস্তান, আফগানিস্তান এবং ইরান থেকে সোনা, তামা, রূপো, টিন এই সকল আমদানি করা হতো। অর্থাৎ বর্তমান দিনে যেভাবে একটা দেশ চালাতে যে সমস্ত জিনিস দরকার, ঠিক তখন তাদের চিন্তা ভাবনাতেও মাথার মধ্যে সেটা গেঁথে গিয়েছিল এবং তারা সেটা ফুলফিল করেছিল। নেক্সট দেখো, প্রচুর পরিমাণে সুতির বস্ত্র তারা বিদেশে রপ্তানি করতো। বিদেশি তুলো, অর্থাৎ আরেকটা প্রশ্ন হয় যেটা তোমাদের সাথে ডিসকাস করতে ভুলেই গেছি, যে তুলো কোন সময় বা কোন দেশে আবিষ্কৃত হয়েছিল প্রথম? তো সিন্ধু সভ্যতার যারা অধিবাসী তারাই প্রথম তুলোর আবিষ্কার করেছিলেন, তুলোর চাষ করেছিলেন। তাই তুলো সেই সময় একটা আমাদের যে সিন্ধু সভ্যতা তারা মার্কেটে একদম ডন হিসাবে তারা ব্যবসা করত, কারণ তাদের কাছে প্রচুর ভালো কোয়ালিটির তুলো ছিল এবং তারা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে তারা প্রফিট লাভ করত। নেক্সট দেখো সমুদ্র পথে ও ব্যবসা বাণিজ্য চলতো। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। এটা পরীক্ষাতে আসে যে বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কি, সেখানে অপশনে লোথাল থাকে, তো তোমাদের সেটা চুজ করতে হবে। আমরা নেক্সট দেখো যে সিলমোহর এবং লিপি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে লিপির মধ্যে যে সমস্ত লেখা আছে সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, একটুও খুব মিনিমামটুকু পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। এবং শুধু এইটুকু বুঝতে পারা গেছে যে সেই যে লিপি উর্দু লেখার মতো ঠিক রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে সেগুলো পড়া হতো। তো খনন কার্যের ফলে বিশেষজ্ঞরা যে সমস্ত তামা, ব্রোঞ্জ এর প্রচুর যে সিলমোহর খুঁজে বের করেছেন সেগুলো বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা চলছে এবং সিলমোহরে বিভিন্ন জীবজন্তুর ছবি আছে, নানান চিত্র অঙ্কিত করা আছে। এবং সিন্ধু সভ্যতার যে লিপিগুলো সেগুলো এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা লিপিগুলি ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো, ঠিক উর্দুর মতো অনেকটা। তো নেক্সট দেখো, নেক্সট যেটা হলো ধর্ম। এখন প্রশ্ন হলো তারা কোন ধর্ম মেনে চলতো বা কিভাবে তারা ধার্মিক ছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো সিন্ধু সভ্যতার ধর্ম সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না। এর কারণ কি? এর কারণ হলো একটাই, কারণ আমাদের তথ্য প্রমাণের অভাব। নেক্সট দেখো, কিছু বিশেষজ্ঞ মহল মনে করেন যে অট্টালিকাগুলোতে উপাসনা ঘর বলে মনে করেন, অর্থাৎ বড় বড় যে ঘরগুলো সেখানে প্রেয়ার রুম হিসাবে সেগুলো ব্যবহার করা হতো। নেক্সট দেখো যে সিলমোহরের মধ্যেই খোদাই করা নারী মূর্তির আধিক্য দেখে বিশেষজ্ঞ মহল তারা মনে করেন যে সমাজে মাতৃ পুজো প্রচলিত ছিল, অর্থাৎ বিভিন্ন যে নারী মূর্তির প্রতীক পাওয়া গেছে বা খেলনার মতো জিনিস পাওয়া গেছে বা সেখানে মূর্তি পাওয়া গেছে এবং সেখান থেকে বোঝা যায় যে সমাজে মাতৃ পুজো প্রচলিত ছিল এবং তারা সমস্ত কিছু যেমন গাছ, পাথর, পশু পাখি সমস্ত কিছুকেই তারা পুজো করতো। নেক্সট দেখো, একটি শিলের মধ্যেই বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ এই 5টি চিহ্নিত করা আছে এবং
তিন মুখ বিশিষ্ট এক ধ্যানমগ্ন যোগী মূর্তিও সেটার মধ্যে আছে। এবং অনেকের যে ঐতিহাসিক মহল সেখানে তারা মনে করেন যে এটা একটা পুরনো শিব মূর্তি এবং শিবকে তারা ওইভাবে পুজো করতো। মেবি তারা কনফার্ম না, তারা গেস করেছেন। তো নেক্সট দেখবো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ, খুবই গুরুত্বপূর্ণ, যদিও এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না পরীক্ষাতে। তো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ সম্বন্ধে অনেক তথ্য প্রচলিত আছে। তো দেখো যে সমস্ত মতামতগুলি সর্বজন গ্রাহ্য বা বেশি গ্রাহ্য সেগুলো হলো যে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ এখনো জানা যায়নি, কারণ বিভিন্ন মহলের বিভিন্ন মতামত আছে। নেক্সট হলো যে অনেকের মতে সিন্ধু উপত্যকায় অতীতে প্রচুর বৃষ্টিপাত হতো, কালক্রমে জলবায়ুর পরিবর্তনের ফলে সেখানে আর বৃষ্টিপাত হয়নি এবং পুরো জায়গাটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে। ফলস্বরূপ সেখানে চাষবাস বন্ধ হয়ে গেছে, সেখানে জলের অভাবে সেখান থেকে লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নেক্সট দেখো নেক্সট কি আছে যে অনেকের মতে বারংবার সিন্ধু নদের বন্যায় সভ্যতাটি ধ্বংস হয়েছে। অনেকের মতে যে সিন্ধু নদের বন্যার কারণে সভ্যতাটি ধ্বংস হয়ে গেছে এবং একাধিক মহেঞ্জোদারো যে সভ্যতা বা মহেঞ্জোদারো আশেপাশে যে এরিয়া সেখানে একাধিকবার বন্যারও প্রমাণ মিলেছে। নেক্সট দেখো যে অনেকের আবার একদল মনে করেন যে সিন্ধু নদের গতিপথ পরিবর্তনও দায়ী এই সভ্যতার ধ্বংসের জন্য, অর্থাৎ সিন্ধু নদের যে গতিপথ সেটা পরিবর্তিত হয়েছে, ফলে তাদের সভ্যতার থেকে নদী দূরে হয়ে গেছে এবং সভ্যতা ধ্বংসের মুখে পতিত হয়েছে। নেক্সট দেখো নেক্সট যেটা হলো যে বিশেষজ্ঞ মহলের মতে সিন্ধু সভ্যতার আরেক দল যে বিশেষজ্ঞ মহল তাদের মতে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হলো বৈদেশিক আক্রমণ। এটাকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ মহেঞ্জোদারোতে প্রচুর পরিমাণে মৃতদেহের যে অবশেষ অর্থাৎ নরকঙ্কাল সেগুলি পাওয়া গেছে এবং তাদের মাথার পিছনে ধারালো অস্ত্রের প্রমাণ পাওয়া গেছে। খুবই গুরুত্বপূর্ণ, তাদের যে মাথার খুলির পেছনে ধারালো অস্ত্রের প্রমাণ যে ছোপানোর প্রমাণ পাওয়া গেছে, তো সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন এই যে বৈদেশিক আক্রমণের কারণেই তাদের এই সভ্যতা ধ্বংস হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। হরপ্পা সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানলাম। যদি তোমাদের কোনো কিছু আরো এক্সট্রা জানার কোয়ারি থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেনশন করো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল যেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাই তোমাদের সাজেশন অবভিয়াসলি তোমরা দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দাও এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওর যে লিঙ্ক সেটা অতি অবশ্যই শেয়ার করে নিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।